মোহনবাগান 1889 পথ চলা শুরু হওয়া থেকে আজ 2024 পর্যন্ত অগুন্তি কৃতিত্বের সাক্ষী রয়েছে। এই সুদীর্ঘ যাত্রাপথে বহু খ্যাতিমান মানুষজন মোহনবাগানকে গৌরবান্বিত করেছেন। এই তারাদের কথা সিরিজে তাদেরই কিছু ব্যক্তিত্বের কথা আমরা তুলে ধরব। আজকের পর্ব শৈলেন মান্না। এমবিএফটির একটা নতুন পডকাস্ট শোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রবুদ্ধ, আমার সাথে আছে ঋষভ দা। আমরা যেরকম মোহনবাগানের তারাদের কথা পডকাস্টটা লঞ্চ করেছি, তার প্রথম দুটো এপিসোডে তোমরা অনেকেই ভালো ফিডব্যাক দিয়েছো, তার জন্য আমরা আজকে আমাদের থার্ড এপিসোডটা আনতে চলেছি। তো প্রথম এপিসোডটা ছিল চুনি গোস্বামীকে নিয়ে, সেকেন্ড এপিসোডটা ছিল জার্নাল সিংকে নিয়ে, এবং আজকে আর একজন কিংবদন্তি মোহনবাগানকে নিয়ে আমরা আলোচনা করব, শৈলেন মান্না। আমি হাওড়ার বাসিন্দা হিসেবে আমার খুব গর্ব হয় যে আমি শৈলেন মান্নার সাথে সেম জেলা শেয়ার করি। তো আজকের পডকাস্ট হবে শৈলেন মান্নাকে নিয়ে, মান্নাদার মোহনবাগানে খেলে যাওয়ার ইতিহাস এবং তার কেরিয়ার, তার লিগ্যাসি, মোহনবাগানের হিস্ট্রিতে শৈলেন মান্না, এই সব নিয়ে আজকের এই তারাদের কথা পডকাস্টে আমরা কথা বলবো। তো আজকের পডকাস্টটাকে আমরা কিছু পার্টে ভেঙেছি। তো আমি প্রথমেই চলে যাব ঋষভদার কাছে প্রথম কোয়েশ্চেন নিয়ে, যে মোহনবাগানে শৈলেন মান্না খেলেছিলেন 19 বছর ধরে। এখন যদি আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি যে একটা নর্মাল কোনো ছোটখাটো প্লেয়ার 19 বছর ধরে যদি ফুটবল খেলে, সে কত টাকা আর্ন করবে? মানে চোখ বুঝে অ্যাটলিস্ট তো কোটি কোটি কোটিতে তো যাবেই অ্যামাউন্টটা। শৈলেন মান্না 19 বছর খেলে 13 টাকা নিয়েছিলেন মাত্র। পুরো কেরিয়ারে তিনি মোহনবাগানে 13 টাকা নিয়ে খেলেছিলেন 19 বছরের কেরিয়ারে। তো এখানে শৈলেন মান্না একজন মোহনবাগান লেজেন্ড, এবং এই যে অ্যামাউন্টটা তোমরা শুনছো, এটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি একজন মানুষ হিসেবেও বোধহয় ছিলেন মোহনবাগানই। তো শৈলেন মান্নার কেরিয়ারের শুরুটা কিভাবে, ফুটবলার হয়ে ওঠা কিভাবে, এবং মোহনবাগানে আসা কিভাবে, তুমি যদি একটু বলো ঋষভদা। প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা, জয় মোহনবাগান। শৈলেন মান্নার জীবনটা যেভাবে প্রবুদ্ধ শুরু করলো, আমার মনে হয় না এর থেকে বেটার কিছু ভাবে একটা মানে ইনার মতন কিংবদন্তির একজন পডকাস্ট ব্যাপারে আলোচনা করার জন্য বেটার শুরু হতে পারতো। তো 13 টাকাটা হয়তো 19 বছর উনি খেলেছেন, 13 টাকাটা উনি একদিনই নিয়েছিলেন, এবং সেইটাই ওনার মানে ওনাকে এতটাই অনুতপ্ত করে দিয়েছিল যে তিনি আর তারপরে কোনোদিনও মোহনবাগান থেকে কোনোদিনও টাকা নেননি। আসবো সেই গল্পে। প্রথমেই শুরু করি যে হাওড়া জেলা, যেটা মানে তোদের সবার গর্বের একটা জেলা, রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন শৈলেন মান্না। কিন্তু রমানাথপুরে গ্রামে জন্মগ্রহণ করলেও তিনি বড় হয়েছেন, তার শৈশব বেলা কিন্তু কেটেছে হাওড়ার ব্যাটরায়, যেটা শৈলেন মান্নার মামার বাড়ি ছিলেন। তো ওনার মামার বাড়িতে প্রচুর বড় বড় ফুটবলারদের আনাগোনা ছিল, যেমন গোষ্ঠপাল, উমাপতি কুমার, বিমল মুখোপাধ্যায়, যিনি মনমোহন মুখোপাধ্যায়ের ছেলে ছিলেন, 39-এর আমাদের লিগ টাইটেলে ক্যাপ্টেন ছিলেন, ফার্স্ট ক্যালকাটা লিগ টাইটেলের। তো এইরকম মহারথীদের আনাগোনা তার বাড়িতে ছিলই। তার কারণটা ওনার মেজ মামা ইন্দ্রভূষণ সামন্ত, তিনি ছিলেন মোহনবাগানের গ্রাউন্ড সচিব। তো ইন্দুভূষণ সামন্তর যেহেতু গ্রাউন্ড সচিব ছিলেন, তিনি তার বাড়িতে সৌজন্য বিশদে প্রচুর ফুটবলাররা আসতেন, এবং তারা সবাই একটা শৈলেন বাবুকে খুব ছোট বয়স থেকে দেখেছেন ফুটবল খেলতে। এবং শৈলেন বাবু যখন একটু মানে একটু তার বয়স হলো 10, 11, 12 বছর, ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী স্কুল, যেটা তখনকার দিনে খুব নামকরা একটা মানে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র ছিল, সেইখান থেকে তিনি গ্রাজুয়েট করেন, মানে পড়াশুনো চালাতে চালাতে ফুটবলটি শেখেন, এবং তার প্রথম ব্রেক থ্রু ক্লাব হয় হাওড়া ইউনিয়ন। হাওড়া ইউনিয়ন সেই সময় চালাতেন হাওড়া মোটরসের হেমন্ত দে। তো হেমন্ত দে একদিন জানতে পারলেন যে তার জেলায় একজন খুব মানে আক্রমণাত্মক সেন্টার ব্যাক খেলছেন। তিনি শৈলেন মান্নার বাড়িতে গেলেন, এবং ইন্দুভূষণ সামন্তকে, যে ইন্দুভূষণ সামন্ত ময়দানের একজন খুব নামি নাম গ্রাউন্ড সচিব আছেন মোহনবাগান ক্লাবে, হাওড়া ইউনিয়নে হেমন্ত দে ক্লাব চালাচ্ছেন। তো দুজনের আলাপ পরিচয় ছিল। একদিন ইন্দ্রবাবুর বাড়িতে হেমন্ত বাবু গিয়ে বললেন, শুনলাম তোমার ভাগ্নে খুব ভালো খেলছে, তো ওকে একবার আমার ক্লাবে পাঠাও, আমি ওকে খেলাতে চাই। তো ইন্দুবাবু একটু ইতস্তত করছিলেন যে তখন শৈলেন মান্নার বয়স হবে 16, যে এত কম বয়সেই তাকে একটা মানে হাওড়া ইউনিয়নের মতো ক্লাবে পাঠাবেন। তো হেমন্ত বাবু আশ্বস্ত করলেন, এবং 16 বছর বয়সে
মানে 16 বছর না 17, মানে হি ওয়াজ 17, 1940-তে মাত্র 17 বছর বয়সে কলকাতার ফুটবলের কিন্তু হাতে খড়ি হয়ে গেল শৈলেন মান্নার হাওড়া ইউনিয়নের থ্রু দিয়ে। তখন তিনি সুরেন্দ্রনাথ কলেজে পড়েন। এবার আর যেটা আমরা আগের পডকাস্টেও, দুটো পডকাস্টে আমরা বলেছি যে তখনকার দিনের কলকাতা, পুরনো কলকাতার ফুটবলের আমেজের একটা বড় পার্ট ছিল বিশ্ববিদ্যালয়ের ফুটবল। আর কলকাতা বিশ্ববিদ্যালয় ফুটবল টিমে ঢুকতে যে একটা টেনশন থাকতো, একটা ক্রেজ থাকতো যে এনি ইউথ ফুটবলার তাকে কিন্তু প্রথমে আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্রেক থ্রু করতে হবে, কারণ সেখান থেকেই তিন প্রধানে খেলার সবচেয়ে সুবর্ণ সুযোগটা পাওয়া যেত তখনকার দিনে। তো শৈলেন মান্নাও ঢুকলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিমে। আশুতোষ মুখার্জি শিল্ড, যেটাকে আমরা ইন্টার কান্ট্রি ইউনিভার্সিটি টুর্নামেন্ট জানতাম, আমরা আগের এপিসোডে বলছিলাম। তো সেইখান থেকে উনি হাওড়া ইউনিয়নের হয়ে ওই একটা সিজন খেললেন 1940 আর 41, দুটো সিজন তিনি খেললেন। এবং 41-এর এন্ডেই একজন কেউ, সামবাডি ইন দ্য ক্রাউড, মেবি আ টাউট, আ স্কাউট, গোষ্ঠপালের কানে একটা কথা ভাসিয়ে দিলেন যে হাওড়া ইউনিয়নে একটা লম্বা ব্যাক খুব ভালো খেলছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের টিমেও আছেন, আপনি একবার দেখতে পারেন। গোষ্ঠপাল তখন সবে সবে রিটায়ার করেছেন, তো ময়দানে তার মানে আলাপ পরিচয় আছে, প্রায় রোজ বিকেলেই ময়দানে খেলা দেখতে যান, যে কোনো টিম হোক, বড় দল হোক ছোট দল হোক। তো এইরকমই একটা দিনে তাকে এই কথাটা একজন বললেন। তো তিনি তখন উমাপতি কুমার, বাকি যারা তখন মানে এস্টাবলিশড পার্সোনালিটিস, তাদেরকে বললেন যে একটু খোঁজ নাও এই ছেলেটিকে। তো খোঁজ নিতে নিতে জানা গেল এই ছেলেটি আর কেউ না, মোহনবাগান গ্রাউন্ড সচিবেরই ভাগ্নে, মানে ইন্দুভূষণ সামন্তর ভাগ্নে শৈলেন মান্না। তো যখন এটা গোষ্ঠপাল জানতে পারলেন যে ছেলেটার জন্য উনি মানে খড়বিচুরি বাঁচতে বসেছিলেন, সেই ছেলেটা অ্যাকচুয়ালি তাদের ঘরেরই ছেলে। তো উনি ইন্দুবাবুকে ডাকলেন, মানে একদম মানে সেটা একটা ঘটনা যে ইন্দুভূষণ সামন্ত গ্রাউন্ড সচিব, তাড়াতাড়ি তাকে মাঠে যেতে হবে, জল দেওয়া, ঘাস লন করা। তো ক্লাবে গিয়ে দেখছেন যে মানে অন্য কাজের আগে তাকে গোষ্ঠপাল ডেকেছে, এবং এতটাই রাশভারী চরিত্র ছিলেন গোষ্ঠপাল যে গোষ্ঠপাল ডেকেছে মানে তখন কলকাতার মেয়রকে হয়তো আসতে হবে, বা ভাইসরয় জেনারেল যিনি ছিলেন ব্রিটিশ আমলের, তাকেও হয়তো তখন আসতে হবে, গোষ্ঠপাল ডেকেছেন। তো ইন্দুভূষণ সামন্ত তো একটা সামান্য গ্রাউন্ড সচিব, তো তিনি গেলেন তড়িঘড়ি, তো বললেন যে ইন্দু, আমি কি শুনছি যে তোমার এরকম একটা ভাগ্নে দুর্দান্ত ফুটবল খেলেন, অথচ তুমি আমায় বলনি। তো ইন্দুভূষণ সামন্ত মানে ওই রকম একটা বিকট মানে প্রকার মানে গোষ্ঠপাল যখন হাঁক ডাক করে বলছে, তো উনি কাঁচুমাচু করেছে, না মানে আমি তো ঠিক বুঝতে পারিনি, ওর তো সবে 18 বছর হয়েছে। তখন গোষ্ঠপাল সেই মানে যেটাকে আমরা ইংরেজিতে বলি যে ইফ ইউ আর ওল্ড এনাফ ইউ আর গুড এনাফ, তো সেই কথাটাই উনি বাংলায় বললেন যে 18 বছর হয়েছে তো কি হয়েছে, সে তার যদি ক্ষমতা থাকে সে মোহনবাগানে জামাই খেলবে। তো 41-এর শেষে এই কথা, 42-এর শুরুতে মোহনবাগানে শৈলেন মান্না এলেন, এবং অ্যাজ উই সে দ্য রেস্ট ইজ হিস্ট্রি। 19 বছর একটা ইলাস্ট্রিয়াস কেরিয়ার শেষ করলেন। তো এটা তো তার মোহনবাগানে আসার এপিসোডটা কিভাবে এলো। এবার যদি আমি 13 টাকার গল্পটা যাই, উইচ ইজ দ্য ফানিয়েস্ট পার্ট ইন দ্য স্টোরি, সেটা হচ্ছে প্রথম দিন যখন প্র্যাকটিসে এলেন, তো উনি থাকতেন হাওড়ায়। তো লঞ্চ পার করে এদিকে আসতে হতো, তারপর বাসে করে ধর্মতলা থেকে ট্রামে করে গ্রাউন্ডে। তো এই পুরো খরচাটা মানে উনি মানে তখনকার ফুটবলারদের, যেটা আমি বলেছিলাম যে মোহনবাগানের একটা রীতি ছিল, ইস্ট বেঙ্গলেরও ছিল, মোহামেডানেরও ছিল, যে যারা আউট স্টেশন ফুটবলার ছিল তাদেরকে কিন্তু একটা মানে হাত খরচ বা খুব সামান্য হলেও একটা টাকা দেওয়া হতো, যাদের যাতায়াতটা হলেও যাদের কভার করে যায়। কারণ বাড়িতে যদি বেশি ক্রাইসিস হতো তখন সেখানে ক্লাবের কর্তারা এসে আরো কিছু করতেন। তো সবকিছু বিবেচনা করে ফুটবল সচিব শঙ্করী ঘোষাল প্রথম দিন প্র্যাকটিসের পর এই এত ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে শৈলেন মান্নাকে 13 টাকা দিয়েছিলেন। তো 13টা টাকা তিনি খুব গর্ব সহিত, জীবনের প্রথম রোজগার 13 টাকা নিয়ে তিনি বাড়ি গিয়ে মামা মামিকে সব বললেন যে আমি প্রথম দিন খেলে টাকা রোজগার করে এনেছি। যেই এটা ইন্দুভূষণ সামন্ত শুনলেন, যিনি উনুনের মেজো মামা ছিলেন, তিনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, মানে এতটাই তিরস্কার করলো, এবং সেই দিন রাত্রিরে শৈলেন মান্নাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন।
শৈলেন বাবুকে ওই দিন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন অন দিস প্রিটেক্সট যে মাতৃশ্রম ক্লাবের থেকে তুই পয়সা কি করে নিতে পারলি। একটা 18 বছরের ছেলে, সে প্রথম রোজগার করে সাদা মনে কোনো কালো দাগ নিয়ে এসছে তার রোজগারটা দেখাতে, কিন্তু ইন্দুবাবুর একটা সামান্য গ্রাউন্ড সচিব হয়ে তার থট প্রসেসটা কতটা ছিল। সো ইট ইজ ভেরি এভিডেন্ট যে শৈলেন মান্নার যে আহ, আহ, মানে ভঙ্গি বা রেকর্ডস বা যে ক্যারেক্টারটা জানি, যেটা আমরা জানি। আমি একটা নির্মল নাথের একটা বইতে পড়ছিলাম, খুব দুটো একটা ফ্রেজে খুব ভালো সুন্দর এক্সপ্লেন করা হয়েছে শৈলেন মান্নাকে, জেন্টলম্যান পার এক্সিলেন্স। কথাটার মানে হচ্ছে, মানে তিনি জেন্টলম্যান তো ছিলেনই, বাট at that accord he was excellent as well in whatever he does. তো এই নেচারটা কোথাও তার মানে বংশ পরম্পরায় তার ফ্যামিলির থেকে এসেছে। তো সেই দিন তিনি পণ করেছিলেন যে আর আমি কোনোদিনও মোহনবাগানের থেকে কোনো মাইনে নেব না। এবং পরবর্তীকালে মানে যখন জার্নেল সিং, আমরা আগের পডকাস্টে বলেছি, একসময় 12,000 টাকার বছরে অ্যানুয়াল কন্ট্রাক্ট ছিল জার্নেল সিং। শৈশবের দিনেও যখন আছে তখনও কিন্তু শৈলেন মান্না তার প্লেইং কেরিয়ার, কোচিং কেরিয়ারে একটি পয়সাও আর কোনোদিনও মোহনবাগান ক্লাব থেকে নেননি। এবং তুমি যে ঘটনাটা বললে ওনার মামার পয়েন্ট অফ ভিউটা, মানে এটাই কোথাও গিয়ে বুঝিয়ে দেয় যে এই ওয়েস্ট বেঙ্গলে ফুটবলের এই ক্রেজটা কেন, ফুটবল নিয়ে এই যে উন্মাদনাটা, সেটা খুব ছোট্ট করে যদি একটা উদাহরণ দিতে এই ঘটনাটা বোঝানো যায়। মানে তুমি ভাবো, ফুটবলটা এখন তো একটা জব, ইটস আ জব ফর এভরিওয়ান হু ওয়ার্কস অন দ্যাট প্রফেশন। সেই ঠিক। একটা প্রফেশনের থেকেও একটা ভদ্রলোক, সে মোহনবাগানের গ্রাউন্ড সচিব, তিনিও কোনো টাকা নেন না। তিনি তার ভাগনা, যিনি ভবিষ্যতে হয়ে উঠবেন মোহনবাগানের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তার জন্য এমন একটা রত্ন এক্সাম্পল সেট করে দিলেন যে তিনিও কোনোদিন কোনো টাকা নেননি। আর এটাই মানে নেননি। একজন মোহনবাগান সমর্থক, এই যে গ্যালারিতে বসে আমরা অ্যালবার্টো রড্রিগেজের 95 মিনিটের গোলটা সেলিব্রেট করছি, এই হুম মোমেন্টগুলো কিন্তু হুম আমরা এখন বাঁচতে পারছি বিকজ আমাদের ইতিহাসে শৈলেন মান্নার মতো মানুষেরা ছিল। আমাদের পূর্বপুরুষেরা এই এই গ্রেটনেসটা সেট করে গেছে, এই লেভেলটা সেট করে গেছে বলেই আজকে আমরা ক্লাবটাকে 134 বছর 35 বছরে এনে এই জায়গাটায় রাখতে পেরেছি। বিকজ দি ডেফিনিশনস অফ গ্রেটনেস বা জেন্টলম্যান পাওয়ার এক্সিলেন্স, যেটা বললাম, হ্যাজ বিন সেট অ্যাট দিজ লেভেলস। একদম। তো তো আমরা তো শৈলেন মান্নার ব্যাপারে কথা বলবোই, তো আমার একটা অন্য ঘটনা নিয়ে তোমার কাছে জানার আছে। সেই সময়, যে সময় শৈলেন মান্না খেলছেন, ময়দানে ইস্ট বেঙ্গল টিমে 5 জন ফরওয়ার্ড খেলতেন, যাদেরকে বোধহয় গোটা ময়দান চিনতো বা ভারতীয় ফুটবল চিনতো পঞ্চপাণ্ডব বলে। আর তারা একদম এতটাই ত্রাসের সঞ্চার সৃষ্টি করতেন যে তাদের বিরুদ্ধে কোনো টিম যদি 2-3টে বা 4-5টার বেশি গোল কনসিড না করে অবাক হওয়ার হতো। মানে কোথাও গিয়ে যদি 4 গোল 5 গোল কোথাও গিয়ে একটা রীতি হয়ে গেছিল তারা যখন খেলতে নামতো। তো সেই টিমের এগেনস্টে শৈলেন মান্না অ্যাজ আ ডিফেন্ডার মোহনবাগানকে কিন্তু একটা ভালো রকম জায়গা এনে দিয়েছিলেন। এবং পঞ্চপাণ্ডব কোনোদিনও মোহনবাগানকে সেভাবে ডমিনেট করতে পারেনি। ডমিনেট ইন দ্য সেন্স, একদম ওই সময় ইস্ট বেঙ্গলও প্রচুর ম্যাচ জিতেছে, মোহনবাগানও প্রচুর ম্যাচ জিতেছে, বাট কোনো একটা গেমে দাঁড়িয়ে ডমিনেট করা অপোনেন্ট ডিফেন্ডারকে 4-5টা গোল চাপিয়ে দেয়, সেই জিনিস কিন্তু এই পঞ্চপাণ্ডবকে নিয়েও ইস্ট বেঙ্গল মোহনবাগানের বিপক্ষে করতে পারেনি। আর কনটেক্সটের জন্য বলা, বাকি যে কটা টিমের এগেনস্টে তারা খেলেছে বোধহয় সবার এগেনস্টেই পঞ্চপাণ্ডবের একটা অবিসংবাদিত ডমিনেন্স ছিল। তো দাপট। তুমি যদি একদমই। এবং তুমি যদি এটা নিয়ে একটু বলো, শৈলেন মান্না এগেনস্ট নিশ্চয়ই। পঞ্চপাণ্ডব। তার, হ্যাঁ নিশ্চয়ই, এইটা খুব মানে শৈলেন মান্নার গ্রেটনেস, অ্যাটলিস্ট দ্য ডোমেস্টিক সার্কিটে তার গ্রেটনেসটা যদি আমাকে বোঝাতে হয়, আমাকে প্রথমেই বোঝাতে হবে যে পঞ্চপাণ্ডব কারা ছিলেন এবং কোথায় তাদের মাহাত্ম্যটা ছিল। তো পঞ্চপাণ্ডব ছিলেন সাউথ থেকে 5টা প্লেয়ার কে, যারা ইস্ট বেঙ্গল তখনকার অনারারি রেসপেক্টেবল সচিব ছিলেন জ্যোতিষচন্দ্র গুহ, জেসি গুহ নামে ময়দানে পরিচিত। তিনি 5টা আউটস্টেশন ফুটবলার এনেছিলেন, মানে ম্যাড্রাস প্রেসিডেন্সি কেরালা প্রেসিডেন্সি দুটো মিলিয়ে। তারা প্রথম এসেছিলেন যিনি আপ্পা রাও, পি ভেঙ্কাটেশ, পাঞ্চোত্তম ভেঙ্কাটেশ, পিবিএস সালে, আহমেদ খান এবং কেপি ধানরাজ। আমি এটা ইন অর্ডার বললাম তারা কি অর্ডারে ইস্ট বেঙ্গলে সাইন করেছিলেন। তো বাই 1949, হ্যাঁ 1949, each of these 5 players were
মানে এস্টাবলিশ স্টার্স হু কেম ইনটু মোহনবাগান, ইস্ট বেঙ্গল। আর ময়দানে এইরকম এক্সপ্লোসিভ একটা ফরওয়ার্ড জুটি দেখেনি। আর দর্শকদের জন্য এটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে রাখি, তখন ফুটবল খেলা হতো 2-3-5 অথবা 3-2-5-এ, ডাব্লু বা এম ফরমেশনে। তো এই পাঁচগুলোর অর্থ হচ্ছে এই পাঁচজন প্লেয়ার কিন্তু একসাথে নামতো, লেফট ইন লেফট আউট, সেন্টার ফরওয়ার্ড, রাইট ইন রাইট আউট, এই ফরমেশনে পাঁচজন ফরওয়ার্ড নামতো। তো তখনকার ফুটবলে পাঁচটা অ্যাটাকারের জোট কে আটকানোর জন্য কটা ফুলব্যাক মানে ডিফেন্ডার থাকতো? দুজন। তো দুজন ফুলব্যাক থাকতো। আর এই যে তিনের মধ্যে দুজন হাফব্যাক থাকতেন, যারা হাফ রক্ষণ করতেন, হাফ অ্যাটাক করতেন, তাই জন্য তাদের নাম হাফব্যাক। আর ফুলব্যাক মানে হচ্ছে যারা পুরোপুরি ডিফেন্স করতো। সেই ফুলব্যাকের রোল ছিলেন শৈলেন মান্না। এবার টু মানে আশা করি এইবার বোঝানো যাচ্ছে ব্যাক দেন হাউ ডিফিকাল্ট ডিফেন্ডিং ওয়াজ। দুজন ডিফেন্ড করছে পাঁচজনের এগেনস্টে, যেখানে আজকাল ফুটবলে আমরা দেখি চারজন বা পাঁচজন মিলে ডিফেন্ড করছি দুটো ফরওয়ার্ডের এগেনস্টে বা তিনটে ফরওয়ার্ডের এগেনস্টে। তো দ্যাট ইজ হাউ দ্য ডাইনামিক্স অফ ফুটবল হ্যাজ চেঞ্জ। বাট গোয়িং ব্যাক টু পঞ্চপাণ্ডব এবং শৈলেন মান্না, 49 যেই সিজনে ইস্ট বেঙ্গল পঞ্চপাণ্ডব নিয়ে মানে দে হ্যাভকড রেকেজ, লিগে প্রত্যেকটা ম্যাচ ডমিনেট করে বেরিয়ে যাচ্ছে। এভরি ম্যাচ দে আর উইনিং অ্যাট আ মার্জিন অফ টু গোলস, অ্যাট লিস্ট 3 goals 4 goals ইজ অন আ গুড ডে দে আর স্কোরিং। ওই সিজনের লিগের দুটো ডার্বিতে কিন্তু ইস্ট বেঙ্গলকে হারতে হয়েছিল 2-1 গোলে, 1-0 গোলে। এবং এই দুটো ম্যাচেই একা যে মানুষটি রুখে দাঁড়িয়ে পড়েছিলেন পঞ্চপাণ্ডবদের বিরুদ্ধে অ্যাট দেয়ার প্রাইম ওয়াজ শৈলেন মান্না। শৈলেন মান্নাও হয়তো তখন তার প্রাইমে ছিলেন বলেই তিনি মানে লড়াইটা লড়তে পেরেছিলেন। কিন্তু ওই ডেভিড ভার্সেস গলিয়াতটা আলটিমেটলি কিন্তু এক বনাম 5 হয়ে গেছিল। কারণ আজকে মানে শৈলেন এটা আহমেদ খানও বলেন, মানে বলেছিলেন তার প্রচুর ইন্টারভিউতে, যে শৈলেন মান্না যে সময় আমাদেরকে রুখে দিয়েছিল, সেই সময়টায় যে ফুলব্যাক গুলো খেলতো তাদের নাম কেউ মনে রাখে না আজকাল, শৈলেন মান্নার নামটাই মনে রাখে। and this is the reason for it. ইভেন 49-53 যেখানে পঞ্চপাণ্ডবরা ইস্ট বেঙ্গলকে প্রত্যেকটা ট্রফি দিয়েছে, ইচ অ্যান্ড এভরি ট্রফি দে হ্যাভ গিফটেড টু ইস্ট বেঙ্গল at a huge level. শৈলেন মান্না was the only মানে place where they could not find an answer মোহনবাগানকে জবাব দেওয়ার। যদি মোহনবাগান ওই সময় ডার্বিতে হারতো, যেটা 49-এর শিল্ড ফাইনালে মোহনবাগান লস্ট 2-0, ইস্ট বেঙ্গল ভাব ইস্ট বেঙ্গল লিগে দুটো ম্যাচ মানে হাফড অ্যান্ড পাফড অ্যান্ড লস্ট, মানে হাঁকলাতে হেরেছে। সেইখানে শিল্ড ফাইনালটা যেটা সিজন এন্ডেই হতো, শৈলেন মান্না কোনো কারণে খেলেননি। ইস্ট বেঙ্গল হাঁটতে হাঁটতে পঞ্চপাণ্ডবের মধ্যে তিনজনকে নামিয়ে জিতে গেছিল ম্যাচটা 2-0। দ্যাট ইজ হিজ গ্রেটনেস। এবং 53-তে যখন 53 অব্দি পঞ্চপাণ্ডবের এই মাহাত্ম্যটা চলে, দিস গোল্ডেন এরা অফ পঞ্চপাণ্ডব, যেটা আমি আমার বইতেও লিখেছি, এই রেনটা চলে। 54-এ দে হ্যাড টু গিভ মানে দে হ্যাড টু সাবমিট টু দেয়ার অপোনেন্টস মোহনবাগান। এবং সেই সাবমিশনটা আমি মানে বলবো যে দ্যাট ওয়াজ মানে ওয়েন East Bengal lost their power, Mohanbagan stood up. And how did it stood up? 53-তে 54-এ ফার্স্ট লেগে 3-1 হারে ইস্ট বেঙ্গল। সেকেন্ড লেগে টিম নামানোর মতো অবস্থায় ছিল না, শিল্ডেও টিম নামায়নি ইস্ট বেঙ্গল। And 54-এ দ্যাট ওয়াজ দ্য ইয়ার শৈলেন মান্না, সেটাকে তার গোল্ডেন ইয়ার বলা হয়। কেন বলা হয় সেটা আমি আন্তর্জাতিক ফুটবলে আসার সময় বলবো। তো 54-এ যেটা আমরা একটা খুব একটা কোট আমরা খুব ইউজ করি ইউরোপিয়ান ফুটবলে, এরাস ডু কাম টু এন এন্ড। তো সেই এরাটাকে এন্ড করেছিল কিন্তু ইস্ট বেঙ্গলের পঞ্চপাণ্ডব এরাটা এন্ড করার মূল যে কাণ্ডারি, সেটা কিন্তু শৈলেন মান্না। হি স্টুড আউট, দ্য রেস্ট কুড নট। একদম। আর এখানেই মাহাত্ম্য তার, মানে জাস্ট ইমাজিন করো, আমি এখনকার ফুটবলের কনটেক্সটে যদি বলি, একজন ডিফেন্ডার দাঁড়িয়ে আছে, তার বিপক্ষে নেইমার, সুয়ারেজ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কোথাও গিয়ে করিম বেনজিমা, লিওনেল মেসি, আর মেসি। করিম এই বেনজিমা, পাঁচজন, হ্যাঁ, এই পাঁচজন পাঁচজন মিলে অ্যাটাক করতে একদম। আসছে। একজন ডিফেন্ডার, আমি ধরে নিচ্ছি তিনি সের্জিও রামোস, সেই ক্যালিবারের একজন ডিফেন্ডারও হয়তো এই পাঁচজনকে এখনকার দিনে সামলাতে পারবেন না। খুব আউটরেজিয়াস শুনতে লাগছে কম্প্যারিজনটা,
কারণ আমি অনেক বড় বাট বড় নামদের নিয়ে বললাম, এটাই, বাট ইন্ডিয়ান ফুটবলের রেসপেক্টে হ্ঁ সেই টাইমে এরা বোধহয় এদের সবাই এই ক্যালিবারটা এই জায়গায় ক্যালিবারেরই ছিলেন একদমই। এবং আমি বলবো তুই পাঁচটা প্রচন্ড মানে অ্যাপ্ট নাম নিয়েছিস। আহমেদ খান, বেনজিমার মতো একটা এক্সপ্লোসিভ ফরওয়ার্ড ছিল, হুম, সালে, আপ্পারাও, এরা দুজন প্রচন্ড এক্সপ্লোসিভ উইঙ্গার ছিল, লাইক নেইমার আর রোনাল্ডো। ট্র্যাপ ইন করে, ক্রস ওভার করে বল তুলতে পারবে। সো দিজ আর ভেরি অ্যাপ্ট এক্সাম্পলস যদি আজকের কন্টেক্সটে বোঝাতে হয় যে এই পাঁচজন একটা অলস্টার ম্যাচে দাঁড়িয়ে আছে, আর উল্টো দিকে হয়তো একটা সার্জিও রামোস দাঁড়িয়ে আছে। হয়তো সার্জিও রামোস ক্ষেত্রে এরা পাঁচজন কম পড়ে যাবে, but that is what Shoilen Manna did for not one match, not two match, but 5 years, 49, 50, 51, 52, 53. So it's and একদম। Shoilen Manna was there to see that the Panchapandav era got over. সে কিন্তু দায়িত্ব নিয়ে এরাটা শেষ করলেন। So that is এবং what শৈলেন create মান্না legends. তারপরেও ছিলেন, মানে পঞ্চপাণ্ডব তারপরে এরা শেষ হয়ে আরো গেছিল কিন্তু 5, শৈলেন মান্না ছিলেন। অ্যাবসলিউটলি 50, তার আগেও ছিলেন 42 তে, যেটা আমি বললাম 42 হ্যাঁ, তে ডেবিউট, 7 বছর খেলেছেন। পঞ্চপাণ্ডব 5 বছর তাকে হয়তো বলবো একটু ভুগিয়েছে, পঞ্চপাণ্ডব চলে গেছে, তারও 5 বছর খেলেছেন, 54 to 59 রেগুলার খেলে 60 তে রিটায়ারমেন্ট ভেঙে আবার এসছে। সেটা তো অবশ্যই ওইটাও তো আলোচনা আমরা করবো। আসবো। এক্স্যাক্টলি। তো ঠিকই। এর পরের পয়েন্টে আমরা যদি যাই, যে আন্তর্জাতিক ফুটবলে শৈলেন মান্নার ক্যালিবার নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে একটা কথা মানে স্টুড আউট করে, তুমি এইমাত্র যার নাম বললে আহমেদ খান, এছাড়া ওই সময় খেলতেন পিকে, চুনি গোস্বামী, তাদের মতো ফুটবলাররা থাকা সত্ত্বেও শৈলেন মান্না এআইএফএফএল বিচারে শতাব্দীর সেরা ভারতীয় ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। তো এটাই তার গ্রেটনেসটা বুঝিয়ে দেয়। তো তুমি যদি সেই সেগমেন্টটা নিয়ে একটু বলো, আন্তর্জাতিক ফুটবলে শৈলেন মান্না এবং এই সেগমেন্টটা। নিশ্চয়ই, কিন্তু তার আগেও যে মানে স্টেটমেন্টটা আমরা করলাম এখানে, যে শতাব্দীর সেরা ফুটবলার, শতাব্দী কিন্তু একটা 100 বছর, ঠিক আছে? তো একদম। 100 বছর, যেটা শৈলেন মান্না নিজের বইতেও তিনি লিখেছেন, যে আজকে যদি পর্তুগালের ফেডারেশন বা স্পেনের ফেডারেশন বা আর্জেন্টিনার ফেডারেশন যদি 100 বছরে শতাব্দীর সেরা ফুটবলার তাদের বিচার করতে হয়, তাদের কিন্তু খুব বেশি হলে 3 থেকে 4টে 5টা নাম আসবে। আর্জেন্টিনায় আসবে মারাদোনা, মেসি। স্পেনে ওরকমই 2-3টে ওয়ার্ল্ড কাপ উইনাররা আসবে, জাভি, ইনিয়েস্তা, এরকম। কিন্তু যদি এটা আমি ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখি, ভারতবর্ষের 100 বছর মানে 1900, যবে থেকে শুরু হয়েছে 1900 সাল থেকে 2000 সাল, এই অ্যাওয়ার্ডটা উনি পেয়েছিলেন 2001-এ। 1900 to 2000 এর মধ্যে মানে এতগুলো ফুটবলার মানে ইন্ডিয়াকে এত কিছু দিয়েছে। হ্যাঁ, আমাদের একটা ডার্ক ফেজে আমরা ছিলাম হয়তো 70s এর পর থেকে, বাট বিফোর দ্যাট, ডিউরিং অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স, দোজ ওয়ার ইয়ার্স যেখানে প্রচুর প্রচুর মহারথী ভারতীয় ফুটবলকে দিয়েছেন। আহমেদ খান ওয়াজ আ ব্রিলিয়ান্ট এক্সাম্পল অফ হোয়াট মানে বেস্ট অফ দ্য বেস্ট ফরওয়ার্ডস ক্যান ডু উইথ আ বল। চুনি গোস্বামীকে নিয়ে তো আমরা একটা 1 ঘন্টার পডকাস্ট করেছি, and I still don't feel that is enough to discuss মানে how great that person was. একদমই। নিশ্চয়ই সুযোগ পেলে কোনোদিনও পিকে ব্যানার্জির প্লেইং কেরিয়ারের আলোচনা করব, কারণ তিনাকে আজকের ময়দান কোচ হিসেবেই বেশি চেনে। বাট অনেকেই ভুলে যায় যে পিকে ব্যানার্জি ওই লোকটি যিনি কিন্তু প্রথম ছোট দলের অধিনায়ক হিসেবে 3 প্রধানের বাইরে একটা দলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন করেছিলেন, যে রেকর্ডটা 59 বছর পর পিয়ারলেস এসে 2021-এ ভাঙে। ইস্টার্ন রেলওয়েকে 1998 সালে পিকে কে চ্যাম্পিয়ন করার পর পিয়ারলেস সেটাকে এত বছর পরে এসে ভাঙে রেকর্ডটাকে। সো এই মানে এই কম্পারিজন, জার্নাল সিং আমরা আগের এপিসোডে আলোচনা করেছি, হারনা মানা এক যোদ্ধার গল্প, জার্নাল সিং। তো এই লোকগুলোর মাঝে যারা এত ট্রফি দিয়েছে, তাদের মাঝে শৈলেন মান্নাকে মানে মানে শতাব্দী শ্রেষ্ঠ করার কারণটা, যেটা এআইএফএফ দিয়েছিল বা ফেডারেশন দিয়েছিল, দ্যাট ওয়াজ, আই বিলিভ, ওয়াজ স্যাটিসফ্যাক্টরি টু মোস্ট অফ দ্য পিপল দ্যাট ওয়ার দেয়ার। আমি একটাই মানে সেটা কি, মানে সেটাতে আমি আসবো, মানে রিজনটা আমি একটা হ্যাঁ, কোট করব, যেটা স্পোর্টস স্টার তখনকার সময়ের সাপ্তাহিক ডেলি ছিল, এবং একটা খুব ভালো লিখেছিল, বাই অনারিং শৈলেন মান্না দ্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হ্যাজ অনার্ড ইটসেলফ, ইট ইজ ডিফিকাল্ট টু ডিসএগ্রি উইথ দ্য চয়েস। তো এটার কারণটা এবার মানে এটা তো হলো কোট, যে এটা তো এবার কোটটার ওয়াই দ্য কোট, সেটা হচ্ছে
আমাদের ফুটবলিং ইতিহাসে আরেকবার আমি পাঠকদের জন্য বলে দিই, যারা ভারতীয় ফুটবলের আমরা খুব পাগল ফ্যান, কিন্তু আমরা সত্যি আজকে ইন্ডিয়াকে সেই অর্থে স্যাফের বাইরে কোনো ট্রফি জিততে দেখি না। বাট দেয়ার ওয়াজ আ টাইম যেখানে আমরা 11 বছরের স্প্যানে দুটো এশিয়ান গেমস জিতেছিলাম। দ্য ফার্স্ট ওয়াজ দ্য 1951 এশিয়ান গেমস and the second was the 1962 এশিয়ান গেমস। তো 62 এশিয়ান গেমস জার্নালের এপিসোডটায় আমরা কথা বলেছি, কিন্তু 51 এশিয়ান গেমসটার যদি আমি একটু কথা বলি, স্বাধীন ভারতের অলিম্পিক্সের পরে প্রথম টুর্নামেন্ট ছিল, এবং পন্ডিত জওহরলাল নেহরু তখন বলেছিলেন যে টুর্নামেন্টটা এশিয়ান গেমসটা তিনি ভারতে হোস্ট করবেন। ইন্ডিয়াতে হোস্ট হয়েছিল 1951 এশিয়ান গেমস, এবং হোম গ্রাউন্ডে একটা টুর্নামেন্ট হোস্ট হওয়াটা ইজ আ ভেরি প্রেস্টিজিয়াস থিং। এন্ড আমরা আজকেও চাই যে হোম টিমই জিতবুক, মানে সেটাই জেনারেল কনসেনসাস থাকে ওই এরিয়াটা। তো দিল্লি জেএলএন স্টেডিয়ামে খেলা হয়েছিল। আমরা একটা সেমিফাইনাল খেলে ফাইনালে হারিয়ে উঠেছিলাম ইরানের বিরুদ্ধে। সেই ইরান প্রচন্ড শক্তিশালী ছিল। 70 মিনিটের খেলা হতো। অ্যারাউন্ড 50 মিনিটে আমরা 1-0 লিড করি, কিন্তু ওই যে শেষ 20 মিনিট যেটা মানে ইরান পেয়েছিল, সেই 20 মিনিটে ইরান বিভৎস প্রেসার ক্রিয়েট করেছিল গোল ইকুয়ালাইজ করার, যে জন্য পারেনি, সেটার নাম হচ্ছে শৈলেন মান্না। আমি একটা কনটেক্সট অ্যাড করি কি ধরনের প্রেসার অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে। আমরা পডকাস্টটা শুট করছি আজকে 15ই ডিসেম্বর। 14ই ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে একটা ঐতিহাসিক ম্যাচ দেখে এসেছি আমরা। 80 মিনিট থেকে 95 মিনিট মোহনবাগান যে প্রেসারটা ক্রিয়েট করেছিল কেরালা ব্লাস্টার্স এর এগেনস্টে, তারও যদি সেটাকে তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, 10 গুণ সেই ধরনের প্রেসার এসেছিল গোলের সামনে, এবং শৈলেন মান্না দাঁড়িয়েছিলেন। ঋষভ, ওভার টু ইউ। এবং সত্যি সত্যি শৈলেন মান্না ওই সময়, যেটা তুই বললি প্রবুদ্ধ, যে ওর থেকে 10 গুণ মানে হেভি ওয়েট অপোনেন্ট। কারণ একটা তুই মানে কনটেক্সট, দেশটা স্বাধীন হয়েছে 3 বছর হয়েছে, 4 বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে। স্কাউটিং বলে কিছু মানে এক্সিস্ট করে না তখন। আমি কি করে জানবো আমার অপোনেন্টে কারা খেলছে? ম্যাচ ডেতে গিয়ে দেখছিলাম 6 ফুট 6.5 ফুটের ইরানি গুলো দাঁড়িয়ে আছে, যে মানে যাদেরকে হয়তো আজকের জাহানবাক্স বা এদের সাথে কম্পারিজন করলেও লজ্জা হবে। মানে জামশেদ মাজিদও তাদেরকে লজ্জা পাইয়ে দেবে। সেই স্ট্যাচারের ইরানিয়ানরা সামনে দাঁড়িয়ে আছে। তো সেইখানে ওই 20 মিনিট একটা আগেন 5 ফরমেশন 2-3-5-এ সব টিমই খেলতো তখন। সেই 5 জন অলমাইটি ইরানিয়ানের সামনে একা দাঁড়িয়ে আছে কে? শৈলেন মান্না। আচ্ছা, এটা তো গেল এশিয়ান গেমস। এরপর আরেকটা জিনিসে আসি। এশিয়ান গেমস ফার্স্ট জিতলাম আমরা, ক্যাপ্টেন শৈলেন মান্না। এবং যেটা বলি যে স্বাধীন ভারতের সাথে মোহনবাগানের ক্যাপ্টেনের প্রথম 7টা কতটা সাদৃশ্য আছে, শৈলেন মান্না তার 3 নম্বর এক্সাম্পল। 52 থেকে 54 এই 3 বছর আমরা যেটা মানে প্রিকারসার বা প্রিডিসেসর অফ স্যাফ যাকে বলি, কোয়াড্রেঙ্গুলার টুর্নামেন্ট বলতাম আমরা যেটাকে, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান খেলতাম আমরা। 3 বছরই আন্ডার শৈলেন মান্নাস ক্যাপ্টেন্সি ভারত চ্যাম্পিয়ন। এবং 54 স্পেশালি আমি বলবো 54 এর কথা, কারণ 54-এ তিনি যাকে আটকে ছিলেন, তিনি পরবর্তীকালে ইংলিশ লিগ খেলতে গেছিলেন। সেই প্লেয়ারটি আর কেউ না, পাকিস্তানের ওয়ান অফ দ্য বেস্ট ফরওয়ার্ডস মাসুদ ফাকিরি পরবর্তীকালে ইস্ট বেঙ্গল খেলেছে, মোহামেডান খেলেছে, এবং ব্র্যাডফোর্ড সিটিতে তিনি খেলতেন, যে সময় তাকে মানে ফ্লাই করিয়ে ফেরত আনা হয়েছিল। দিলীপ কুমার ফেরত আনিয়েছিলেন টু প্লে রোভার্স কাপ ফাইনাল আগেন্স্ট মোহনবাগান। এবং সেখানেও মানে সেই রোভার্স কাপ ফাইনালটার কথাও যদি আমি বলি, যে দিলীপ কুমার খুব বড় ফ্যান ছিলেন তখন মোহামেডানের। মাসুদ ফাকিরিকে যখন ফিরিয়ে মানে ফ্লাই করে আনছেন, তখন জার্নেল সিং রহমানরা খুব মানে একটা দেশাত্মবোধের কথা বলিয়ে সেই ম্যাচটা বের করেছিল। শরৎ দাস, অনিল দে, শৈলেন মান্না। জার্নেল সিং তখনও মানে আন্ডার গ্র্যাড। তো এই গল্পগুলো মানে আছে, এগুলো বলতে হয়। এবং ওই 54, যাই হোক 54-এ ফেরত আসি, মানে এই গল্পগুলো কোনোদিন হবে। 54-এ পাকিস্তান সেবার ওপেনিং গোলটা করে দিয়েছে থার্ড ম্যাচে। 0-1-এ আমরা হারছি, এবং সেইখান থেকে আমরা 1-1 করি, সেকেন্ড হাফে 2-1 করি, এবং 2-1টা করার পর মাসুদ ফাকিরি বিভৎস ভয়ঙ্কর ফর্মে চলে আসে। মানে বুলডোজিং অ্যাটাক করে, মানে মার্ক করা যাচ্ছে না, বল নিচ্ছে ঘুরে বেরিয়ে যাচ্ছে, বা অফ দ্য বল একটা রান নিচ্ছে, মানে
ম্যাচের এমন সময় এসছে যে ফাকিরি বলটা পেয়ে গেছে, মাথাটা তুলে দেখে হচ্ছে কেউ নেই, শটটা নেওয়ার সময় শোলের মানে স্লাইড ট্যাকেল দিয়ে বেরিয়ে গেছে কর্নার। বাট এইরকম অদৃশ্য ম্যান মার্কিং করে ওই কোয়াড্রাঙ্গুলার টুর্নামেন্টে পাকিস্তানকে হারালাম। 3টে কোয়াড্রাঙ্গুলার টুর্নামেন্ট ব্যাক টু ব্যাক আমরা জিতি, ক্যাপ্টেন শৈলেন মান্না। তো মানে হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই একটা কথা এখানে বল। কাটতে ঠিক চাইছি না, মানে আমার একটা কথা মাথায় এলো, এখন অধুনা ফুটবলে একটা টার্ম হয়েছে ক্লাচ প্লেয়ার। এই শৈলেন মান্নার কথা শুনে আমার এক্স্যাক্টলি ওই টার্মটা মাথায় আসছে, যে ক্লাচ প্লেয়ার, মানে এবং তুই যেখানে তুই দরকার তিনি জ্বলে এই উঠছেন। তুই এই এই যে কথাটা তুই বললি যে যেখানে দরকার সেখানে তিনি জ্বলে উঠছেন, যখন ওই রিটায়ারমেন্টের গল্পটায় আসবো, রিটায়ারমেন্ট ভেঙে আসাটা, তুই আরো ভালো করে বুঝবি যে কেন তাকে ক্লাচ প্লেয়ার বলা হতো। যে ওয়েন এভার হি ইজ রিকোয়ার্ড, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যায়, আপনি যা চান আমি ঠিক তাই। তো এই কথাটা এক্স্যাক্টলি। হচ্ছে শৈলেন মান্নার জন্য খুব অ্যাপ্ট, খুব খুব অ্যাপ্ট। কারণ তিনি যে সময় ডিফেন্সটা করেছেন, সেই সময় ডিফেন্ডারদের নাম আজ 70 বছর 80 বছর পর কেউ মনে রাখেনি। হয়তো গোষ্ঠপাল একটা এক্সাম্পল, সম্মথনাথ দত্ত একটা এক্সাম্পল, উমাপতি কুমার ডিফেন্ডার ছিলেন, মিডফিল্ডার ছিলেন, এবং এই জার্নাল সিং, এই এক্সাম্পল গুলো, দিজ আর গ্রেটস, সেই লেজেন্ডস। তাই জন্য এদের এক্সাম্পল নিয়ে আমরা আজকাল কথা বলি, কিন্তু আর কারোকে নিয়ে কথা বলি না, কারোর নামটা মনে রাখেনি কেউ। একদমই। তো আমরা এই ফাইনাল সেগমেন্টে মুভ অন করবো। তো তুমি যেটা বলছো রিটায়ারমেন্ট ভেঙে ফেরা, এটা বললে অধুনা যারা ফুটবল ফ্যান তাদের মাথায় বোধহয় 2-3টে নাম আসে, যেমন জিনেদিন জিদান পল রিটায়ারমেন্ট ভেঙে স্কোলস, ফিরেছিলেন, হ্যাঁ। বা লিও মেসি রিটায়ারমেন্ট ভেঙে ইন্টারন্যাশনাল ফুটবলে ফিরেছিলেন এবং হি ওন আ ওয়ার্ল্ড কাপ, এবং পল স্কোলস, যেহেতু আমি আর ঋষভ দুজনই ইউনাইটেড ফ্যান, তাই আমরা যখনই কোনো হুম, আড্ডায় বসে ইউনাইটেডের রেফারেন্স চলেই আসে। তো পল ঠিক স্কোলস এমন ঠিক। একটা সময় রিটায়ারমেন্ট ভেঙে ফিরেছিল যে সময় ইউনাইটেডের রাইভালরা আস্তে আস্তে তাদের জমি স্ট্রং করছে, এবং হি ওন দ্য লিগ ফর ইউনাইটেড। তো ভারতীয় ফুটবলে এই জিনিস হয়েছে শৈলেন মান্নার হাত ধরেই। ঋষভ দা সেই গল্পটাই বলবে। ঋষভ দা, ওভার টু ইউ। হ্যাঁ, তো মানে মোহনবাগানের আলোচনা যখনই করি, ভারতীয় ফুটবলটা তো মানে একদম মানে ওতপ্রোত ভাবে জড়িত। আর তখনকার দিনে মানে ভারতীয় ফুটবলের কোনো টিম সিলেকশন হচ্ছে মানেই সেখানে মোহনবাগানের একটা বড় সংখ্যার প্লেয়ার যাবে। তো সেটাই হলো। তখনকার দিনে তো ইন্টারন্যাশনাল ব্রেক বলে কিছু ছিল না। লিগ চলতো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্টও চলতো, আর অলিম্পিক তো কোনোদিনও মানে কারুর ক্যালেন্ডার ধারভার মানেনি, আজও মানে না। আজও অলিম্পিক লিগের ফিক্সচার গুলোর মাঝখানেই হয়। তো সেরকমই সময় রোম 60s অলিম্পিক, 1960-এর রোম অলিম্পিক্স, রহিম সাহেব টিম বানাচ্ছেন। মোহনবাগান থেকে 4জন প্লেয়ার সিলেক্ট করলেন, জার্নেল সিং, চুনি গোস্বামী, কেম্পিয়া আর রহমান। দুটো ডিফেন্ডার, রহমান জার্নেল, কেম্পিয়া মিডফিল্ডার, চুনি উইঙ্গার, 4টে প্লেয়ার ক্রুশিয়াল, মানে ভাইটাল ক্লগস অফ মোহনবাগান। সেই সময় 4টে প্লেয়ার বেরিয়ে গেল। এবার তো মুশকিল যেটা হলো সেটা হচ্ছে যে 4টে লিগ তো চলছে, লিগে তো আমাদেরকে জিতে বেরোতে হবে। এবং 60 ইজ দ্য টাইম ওয়েন জার্নেল যে সিজন ডেবিউট করলো, সেই সিজনটায় আমরা মানে দ্যাটস আ ফেজ অফ ট্রানজিশন। শৈলেন মান্না 59-এ রিটায়ার করেছেন সবে, কিন্তু রিটায়ার করে তিনি মানে বসে থাকেননি, ইংল্যান্ডে গিয়ে কোচের সার্টিফিকেট নিয়ে মানে লাইসেন্সিং করে নিয়ে চলে এসছেন তখন তিনি। আচ্ছা। আহ কারণ তিনি জানতেন কোনোদিন না কোনোদিনও তাকে হয়তো মানে মোহনবাগানের এই দায়িত্বটাও জন্য আসতে হতে পারে। সেটা তিনি এসছেনও পরবর্তীকালে। 61-68 দু বছর তিনি মারডেকায় ইন্ডিয়াকে কোচিং করিয়েছেন। 61 যখন রহিম সাহেব অলিম্পিকের পর একটা গ্যাপ নিয়েছিলেন ফর প্রিপেয়ারিং 62-এর এশিয়ান টিম, 61 মারডেকায় শৈলেন মান্না কোচ, আবার 68-এ কোচ। শৈলেন মান্নার আরেকটা খুব ইউনিক রেকর্ড আছে, যেটা আমি একদিন জানতাম না, আজকে পড়াশোনা করে জানলাম। উনি প্রথম বাংলাদেশ ফুটবল টিম যেটা ছিল মানে 1971-এ 71-এর ইয়ের পর বাংলাদেশ যে টিমটা ফর্ম হয়, তারা যে প্রথম ম্যাচটা খেলে, সেই প্রথম ম্যাচটা খেলেছিল মোহনবাগানের বিরুদ্ধে, এবং সেই মোহনবাগানের কোচ ছিলেন শৈলেন মান্না, ম্যানেজার ছিলেন করুণা ভট্টাচার্য। তো অনেক মানে লোকটার অনেক মাহাত্ম্য আছে। বাট কামিং ব্যাক টু দ্য 1960 স্টোরি, 1 বছর হয়েছে যে শৈলেন মান্না রিটায়ার করে গেছেন। তো এবার সেবারে অলিম্পিকের সফরটার আসর মানে প্র্যাকটিস গ্রাউন্ড হয়েছে কলকাতাতেই। তো
মানে যে 4 জন সিলেক্ট করেছে তারা প্র্যাকটিস করছে, আবার লিগও খেলতে পারছে। বাট একটা সময় তো আছে যে when the team has to fly to Rome, তো যখন সেটা হলো, when the team flew to Rome, শৈলেন মান্নাকে তখন অফার দেওয়া হয়েছিল রহিম সাহেবের অ্যাসিস্ট্যান্ট কোচ হওয়ার। শৈলেন মান্না কিন্তু খেলা ছেড়ে দিয়েছেন তখন। তাকে বলা হয়েছিল তুমি রহিম সাহেবের অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে রোম যাও, তুমি বর্ষিয়ান ফুটবলার, এত একটা এশিয়ান জিতিয়েছো, দুটো অলিম্পিক্সে মানে তোমায় পারফর্ম করেছো, তুমি যাও। হি ডিড নট গো। As the coaching staff of Indian team, he refused to go because তিনি জানতেন যে 4টে যে প্লেয়ার বেরিয়ে যাচ্ছে মোহনবাগান থেকে, সেই প্লেয়ার গুলোকে রিপ্লেস করাটা খুব মুশকিল হবে মোহনবাগানের পক্ষে। এবং শুধুমাত্র মোহনবাগানের মুখ চেয়ে তিনি ভারতীয় ফুটবল টিমকে কোচিং করানোর দায়িত্ব ছেড়ে দিলেন অলিম্পিক্সের মতন একটা মঞ্চে। এই আত্মত্যাগটা কত বড় আত্মত্যাগ, মানে হয়তো আজকের দিনে বোঝানো যাবে না, মানে এটা কত বড় একটা আত্মত্যাগ। কিন্তু সেটা তিনি করেছিলেন একমাত্র মোহনবাগানের মুখের দিকে চেয়ে। কেন? এবং সেটা আমি তোমায় একটা মিনিট ইন্টারাপ্ট করব। মানে এটা সেই আমরা বলি না চুনি গোস্বামী টটেনহামের অফার ফিরিয়ে দিয়েছিলেন মোহনবাগানে থেকে যাওয়ার জন্য, হয়তো কনটেক্সট ওয়াইজ দেখলে এটা ততটাও বড় লাগছে না, তার থেকেও বড় হয়তো আত্মত্যাগ। একদমই, দেশকে অলিম্পিক রিপ্রেজেন্ট করা, একদম 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 অনেক বড়। ইভেন রহিম সাহেবের আন্ডারে তিনি শিখতে পারতেন লিটারালি, যেটা তার জন্য একটা বিশাল অপরচুনিটি হতো। একদমই একদমই একদমই। এবং তিনি এটা শৈলেন মান্না নিজেও বলেন যে যদি ওই মানে 2-3 মাস তিনি রহিম সাহেবের সাথে থেকে শিখতেন, তাহলে হয়তো তিনি ফিউচারে পিকের মতো না হলেও মানে মানে ময়দানে কোচিং করিয়ে ভালো মতন ইয়ে করতে, মানে নাম করতে পারতেন। কিন্তু মানুষটা করেননি, তার কারণ তিনি বুঝেছেন কোথাও গিয়ে মোহনবাগান তার জীবনের সবকিছুর আগে আসে, তার সবকিছুর আগে আসে। যাই হোক, মানে খালি কথায় তো তার মাহাত্ম্যটা বোঝাবো না, তার কাণ্ডারির কাণ্ড দিয়েই তার মাহাত্ম্যটা বোঝানোটা বেটার হয়। তো যখন এই 4টে প্লেয়ার বেরিয়ে গেল টিম থেকে, 11টা ম্যাচ তখনও লিগের বাকি, ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগান টিমে লিডিং, বাট ইস্ট বেঙ্গল একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। যেটা আমরা কারেন্ট আইএসএল টিমের কনটেক্সটে বলবো, মোহনবাগান লিড করছে, বেঙ্গালুরু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, ঠিক সেরকম কনটেক্সট। 4টে বড় প্লেয়ার চলে গেছে। এই জায়গায় মানে টিমটা কতটা মানে উইক হয়ে যেতে পারে সেটা আজকের কনটেক্সটে ধর, কালকে মানে 2 তারিখ হায়দ্রাবাদ, বা 26 তারিখ 27 তারিখ যবে ম্যাচ আছে, 20 তারিখ 26 তারিখে হট করে তুই বললি ধর মানে দুটো বিদেশি দুটো স্বদেশি বেরিয়ে গেল, ধর থাপা মানভীর বেরিয়ে গেল আর জেসন কামিন্স জেমি ম্যাকলারেন বেরিয়ে গেল, টিমটার কঙ্কাল ছাড়া অবস্থা তো বেরিয়ে আসবে একটু হলেও, ঠিক আছে? সেই তখনকার দিনেও সেটাই হলো। এবার তখন শৈলেন মান্না দেখছেন যে মানে সাবস্টিটিউশনের নিয়ম নেই, তো আমাদের এরকম 7 নম্বর 8 নম্বর বিদেশি মানে বিদেশি ছেড়ে স্বদেশীও রাখতাম না তখন, কারণ সাবস্টিটিউশনেরই নিয়ম নেই তখন। যারা থাকতো তারা হয়তো মানে ইয়াং ফুটবলার কোথাও চান্স পায়নি, মানে এই সিজনে বি টিমে ভালো খেলে পরের সিজনে মেন টিমে ব্রেক থ্রু করবে, এইরকম প্লেয়ার আছে, মানে দে আর নট ইভেন হোয়াট উই কল অ্যাজ RFDL প্লেয়ার্স অফ টুডে, সেই পার্সপেক্টিভে। মানে এবার সেই অর্থে শৈলেন মান্না বুঝলেন যে তিনি যদি না নামেন, মানে রিটায়ারমেন্ট ভেঙে, মোহনবাগানের লিগটা মানে নির্ধারিত যে লিগটা হাতছাড়া হচ্ছে। এবার আবার উল্টো দিকে তার মনে সংকোচও আসছে যে লোকে কি ভাববে যে খেলা ছেড়ে আবার, কারণ সবাই তো তখন জানেন না যে শৈলেন মান্না একটা পয়সা নিয়ে খেলেন না। লোকে তো মানে ময়দান তো তখন প্রথমেই বলবে যে দেখো সুযোগ পেয়েছে, আগেই নেমে গেছে মাইনে আদায় করতে। ময়দান তো তখনও জানে না যে মানুষটা 19 বছরে 13টা টাকায় নিয়েছেন, সেটাও একদিন। তো খুব সংকোচ বোধ করছেন, কি বলবে লোকে, না বোধ করবে। তো সব মানে সংকোচ ভুলে তিনি মাঠে নামলেন। সুশীল গুহ, যিনি 59-এ ক্যাপ্টেন ছিলেন, জার্নালের আগের যিনি ক্যাপ্টেন ছিলেন, যার হাতে আমরা 59 ডুরান্ড কাপ জিতি, সুশীল গুহ তখন রিজার্ভ প্লেয়ার হয়ে গেছে, যেহেতু ফর্ম ড্রপ করেছে, এবং জার্নাল সিং একটা এস্টাবলিশড প্লেয়ার। প্রশান্ত সরকেলা সুশীল গুহকে নিয়ে শৈলেন মান্না মাঠে নামলেন, 11টা ম্যাচ খেললেন, এবং মানে দ্যাট ওয়াজ মানে অফকোর্স
মানে রিটায়ারমেন্ট ভেঙেই এসেছিলেন। 59-এ তিনি রিটায়ার করেছেন, এটা 60 কথা হচ্ছে, 60 সেকেন্ড হাফ অফ দ্য সিজনে লাস্ট 11টা ম্যাচ, মানে 3 হেড দ্য ব্যাক, যেটা নিশ্চয়ই অরুণ সিনহার ব্যাপারটা আমরা আগের বারে মানে ডিসকাস করেছি কতটা ইম্পর্টেন্ট ছিল 3 হেড দ্য ব্যাক বোন। তো সেই 3 হেড দ্য ব্যাকে মাঝখানে আনামনে শৈলেন মান্না জার্নালের পজিশনে, সুশীল গুহ, প্রশান্ত সরখেল বাঁদিকে ডান দিকে নিয়ে 11টা ম্যাচে তিনি মানে ডমিনেট করে রীতিমতো জিতলো মোহনবাগান। এবং বাই দ্য টাইম চুনি জার্নালরা এসছে 3-4টে ম্যাচ বাকি, ততক্ষণে লিগ ইজ অলমোস্ট ডান। বাট মান্নার এতটাই, ওয়াই শৈলেন মান্না তিনি কিন্তু একটা জিনিস খুব বুঝেছিলেন যে এই যে 7-8টা ম্যাচ যে প্লেয়ার গুলো বার করলো, নিজেকে বাদ দিয়ে বলছেন তিনি, নিজেকে বাদ দিয়ে 7-8টা ম্যাচ যে প্লেয়ার গুলো বার করলো, সুশীল গুহ, প্রশান্ত সরখেল, দীপু দাস, অমিয় ব্যানার্জি, এই প্লেয়ার গুলো এই সময় উঠেছিল যখন চুনি গোস্বামী আসেনি। দীপু দাসের নাম হচ্ছে আজকাল মানে একটু পুরোনো দিনের মোহনবাগানীতে জিজ্ঞেস করবি, হচ্ছে স্ট্রিট সোন ফরগেট টাইপের প্লেয়ার দীপু দাস, চিপচিপে চেহারা। অমিয় ব্যানার্জিও একদম। এই প্লেয়ার গুলো উঠেছিল বিকজ এই 60 অলিম্পিকে প্লেয়ার ক্রাইসিসটা হয়েছিল। তো এই প্লেয়ার গুলোকে নিয়ে উনি একটা জিনিস রিয়েলাইজ করলেন যে এই প্লেয়ার গুলোর হয়তো কারেন্ট 60 এর মোহনবাগান কনটেক্সটে দাঁড়িয়ে তারা কোনোদিনও ফার্স্ট টিম ব্রেক করতে পারতো না, এবং তারা হয়তো মুভ অন করে যেত কোনো একটা টিমে নেক্সট ইয়ার। বাট দে ওয়ার প্রেজেন্টেড উইথ দ্য অপরচুনিটি, দে প্রুভড দেয়ার পার্ট। তো এখন শৈলেন জার্নাল চুনি চলে এসছে বলে তাদেরকে আমি আবার রিপ্লেস করে মানে আবার স্টারেদের ঢোকাবো না। সেই সিজনটা কিন্তু শেষ করেছিলেন তিনি এই দীপু দাস, অমিয় ব্যানার্জি, প্রশান্ত সরকার, সুশীল গুহদের নিয়ে। মোহনবাগানের ফর্ম ডিপ হয়েছিল তা না, মোহনবাগান লিগটা জিতেই বেরিয়েছিল এই বি টিম নিয়ে। কিন্তু তিনি যে এক্সাম্পলটা এখানে সেট করে গেছিলেন সেটা হচ্ছে যে স্পোর্টসম্যানশিপ স্পিরিট এবং টিম বন্ডিং। নো নেম ইজ বিগার দ্যান দ্য ক্লাব, the crest you wore on the front is not bigger than the name you wore at the back. এই মানে যে প্রিন্সিপালের ওপর আমাদের ক্লাবটা চলে না, এই প্রিন্সিপাল গুলো কিন্তু শৈলেন মান্নার মতন দূরদর্শী লোকজন সেট করে দিয়ে গেছেন। তো এটাই সংক্ষেপে গল্প যে কিভাবে মানুষটা রিটায়ারমেন্টের পরেও গিয়ে তার ক্লাবের প্রতি ভালোবাসাটা অটুট রেখে একবার আবার মানে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। হয়তো শেষ কয়েকটা ম্যাচের জন্য, হয়তো নিজের পিকে খেলতে পারেননি, কিন্তু যেটুকু খেলেছেন ময়দানকে মানে মন থেকে আনন্দে ভরিয়ে দিয়ে গেছেন শৈলেন মান্না। একদম। এবং এখানেই শৈলেন মান্নার সার্থকতা এর জন্যই আজ থেকে 100 বছর পরে যখন ভারতীয় ফুটবলকে নিয়ে কথা হবে, যখন মোহনবাগানকে নিয়ে কথা হবে, তখন কিন্তু বেশ কিছু কিংবদন্তিদের সাথে শৈলেন মান্নার নাম প্রথম সারিতে উচ্চারিত হবে নিশ্চয়ই। এবং যে পরের মানে যেহেতু তুই 100 বছরটা বললি এবং যেহেতু তিনি শতাব্দীর সেরা ফুটবলার, যে পরের যে রেকর্ডটা থেকে যাবে এআইএফএফ যখন আবার, আজ থেকে আমরা 2024-এ আছি, হয়তো আবার 75 বছর পর যদি এআইএফএফ তখন এক্সিস্ট করে, তো এআইএফএফ তখন আবার একটা শতবর্ষে হয়তো প্লেয়ারদের লিস্ট বের করবে, কিন্তু যে রেকর্ডটা থেকে যাবে যে আগের শতবর্ষের প্লেয়ারটা কিন্তু শতাব্দীর সেরা ছিলেন কিন্তু শৈলেন মান্না, সেই জিনিসটা থেকেই কিন্তু পরেরটা এগোবে। একদমই। এবং এখানেই শৈলেন মান্নার মাহাত্ম্য, এখানেই মোহনবাগানের মাহাত্ম্য। কোথাও গিয়ে মোহনবাগান না থাকলে আমরাও এই ধরনের পডকাস্ট শুট করার চান্স পেতাম না। কোথাও গিয়ে আমার গুজবাম্পস দিচ্ছে এই আলোচনাটা শুনে। তো যারা দেখলে আশা করি তাদেরও ভালো লাগলো পডকাস্টটা। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক আর শেয়ার করো, এবং আমাদের আগের দুটো ভিডিও প্লিজ চেক আউট করো যেখানে আমরা চুনি গোস্বামীকে নিয়ে এবং জার্নাল সিং নিয়ে কথা বলেছি। খুব তাড়াতাড়ি তারাদের কথার চতুর্থ পর্বও আসবে আর একজন মোহনবাগান লেজেন্ডকে নিয়ে, যিনি ওয়ান অফ দ্য গ্রেটস টু এভার প্লে ফর মোহনবাগান। তো তার জন্য নজরে রেখো এমবিএফটি কে, এবং আমাদের এভাবেই সাপোর্ট করতে দেখো। সবাইকে অনেক ধন্যবাদ। জয় মোহনবাগান। জয় মোহনবাগান।